মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন্টারভিউয়ের সময় আমরা কয়েকটি কমন প্রশ্ন দেখতে পাই। আজকের ভিডিওতে ওই কয়েকটা কমন প্রশ্ন থেকে 10টা প্রশ্ন আজকে তোমাদের সাথে আলোচনা করব। এই 10টা প্রশ্ন যদি তোমার জানা থাকে, আমি বিশ্বাস করি তুমি যদি আগামীতে 3-4টে কোম্পানিতে ইন্টারভিউ দাও, তার মধ্যে এই প্রশ্নগুলো পড়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে বলতে হবে। তাহলে এই কয়েকটা কমন প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে এই ভিডিওতে আমরা দেখে নেব যে এই প্রশ্নগুলো কি আছে এবং তার উত্তর কেমন হতে পারে। উত্তর যেটা আমি তোমাদের জন্য তৈরি করেছি, আমি তোমাদেরকে কখনই বলবো না যে এটাই ঠিক, এটাই হবে। আমি তোমাদেরকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, তুমি তোমার মতো করে গুছিয়ে সেটা অ্যান্সার দিতে পারো। তাহলে চলো আমি তোমাদেরকে এক একটি প্রশ্ন এবং তার উত্তর কি হতে পারে আলোচনা করি। প্রথম যে কমন প্রশ্নটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে কি যে টেল মি অ্যাবাউট ইয়ার্স। আমরা যে কোনো কোম্পানিতে যাই, এমএনসি কোম্পানি হোক, টপ 10 কোম্পানি হোক, স্টার্টিং কোম্পানি হোক, আমরা কিন্তু এই প্রশ্নটা পাবো, টেল মি অ্যাবাউট ইয়ার্স। কারণ তোমার সম্বন্ধে তো জানতে চাইবে না। তো যখনই তোমরা এই অ্যান্সারটা দেবে, আমি পুনরায় বলছি যে এটাই যে সঠিক হবে, এটাই যে ঠিক প্রসেস তা নয়। আমি তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, তুমি তোমার মতো করে অ্যান্সার তৈরি করতে পারো। আমি একটি তোমাদের জন্য তৈরি করছি, বলতে পারো যে একটা টেমপ্লেট সিস্টেম। না, যখন তুমি অ্যান্সার দেবে যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তুমি বলবে আই এম অমুক, তোমার নাম কি, আই এম ফ্রম হোয়ার। তাহলে তোমার এই যে গ্যাপিং পয়েন্ট আছে, তুমি জাস্ট তোমার ফিল আপ করলে এবং এটা তুমি বলতে পারো যে আমি আশিক মন্ডল ফ্রম বর্ধমান, I am 24 years old and energetic person. My father name is, and he is, যদি বিজনেসম্যান হয় তো বিজনেসম্যান, যদি এমপ্লয়ি যদি কোনো চাকরি করে সেটা বললে। ওকে, তাহলে তোমার মায়ের এরপরে যেটা তোমাকে বলতে হবে তোমার মায়ের নাম সম্বন্ধে, তোমার মায়ের নাম কি এবং সি ইজ এ হোম মেকার। তারপর আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন কত, 2000, কেউ 20-তে করেছো, কেউ তোমরা 21-এ করেছো, কেউ 22-এ করেছো। ওকে, তাহলে এটা বললে এবং ফ্রম হুইচ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি থেকে তোমরা পাস আউট করেছো লিখে দেবে। যেমন ধরো আমি বর্ধমান বললাম, তোমার ধরো হতে পারে কল্যাণী, কলকাতা ইউনিভার্সিটি, যেখান থেকে তোমরা করেছো। ওকে, তারপর এরপরে যে এটা লিখেছি এটা তাদের জন্য যাদের এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হলে তখনই কিন্তু এটা বলবে যে তোমার কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে, যে আই হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স ইন হুইচ কোম্পানি। যদি তোমার কারোর ধরো 6 মাসের এক্সপিরিয়েন্স আছে, ওকে, তো সেই ক্ষেত্রে এটা লিখবে 6। তারাও লেখাটা খুব প্রবলেম হচ্ছে, যাই হোক 6 month এক্সপিরিয়েন্স। অর যদি তোমাদের 1 year এক্সপিরিয়েন্স হয় তাহলে 1 year এক্সপিরিয়েন্স লিখবে, যেটা তোমার এক্সপিরিয়েন্স থাকলে সেটা বলবে। এবং কোন কোম্পানি, যে কোম্পানিতে কাজ করছো সেই কোম্পানির নাম তোমাকে উল্লেখ করতে হবে। এটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের জন্য। ওকে, তোমার নেই যেহেতু, তুমি যদি ফ্রেশার্স হও তাহলে এই কথাটা বলার দরকার নেই। তারপর তোমার যে এরিয়া অফ ইন্টারেস্ট বলতে হবে, সে তোমার এরিয়া ইন্টারেস্ট কি, যে আই লাইক টু, যেটা তোমার ভালো লাগে, ক্রিকেট খেলতে, দেখতে, সিনেমা দেখতে, যেটা তোমার ভালো লাগে। আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, মানে আই লাইক টু ওয়াচ ক্রিকেট, আই লাইক টু প্লে ফুটবল, যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার ইন্টারেস্ট আছে। ওকে, তারপর টুডে আই এম হেয়ার টু বিল্ড মাই কেরিয়ার অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন ইয়োর কোম্পানি। এরপরে এই কথাটা কিন্তু বলার চেষ্টা করো। ওকে, তাহলে ভালো ইম্প্যাক্ট ফেলা যায় যে ইন্টারভিউ নিচ্ছে তারপরে যেটা হবে থ্যাংক ইউ স্যার। এরপরে যে প্রশ্নটা আসছে যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কেন তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চাও। বুঝতে পারছো, স্বভাবতই এই প্রশ্নটা আমরা কমন প্রশ্ন দেখতে পাই। তো যখন আমরা অ্যান্সার, দেখো তোমাদের জন্য সহজ করে দিয়েছি আমি কিভাবে, দেখো না, আমি অ্যান্সার প্যাটার্নটাকে আমি 3টে পার্ট করে ভাগ করি, 3টে পয়েন্ট দিয়ে, তাহলে তোমাদের মুখস্থ করতে বুঝতে সহজ হবে। এবং প্রতিটা প্রশ্ন আমি অ্যান্সার এরকমভাবেই দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের কাছে কিছু ডাউট ক্লিয়ার করতে পারি। ওকে, তাহলে প্রথম তোমার কি অ্যান্সার হবে, সো আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিকজ, কারণ আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। খুব সুন্দর কথা, এটা তুমি অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে। এতে কোনো রকম ব্যাপার নাই যে আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাই বলতে পারবো না, তা নয়। সহজ জিনিস, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চাইছি কারণ আমি প্যাশনেট আছি অ্যাবাউট দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড হেল্পিং পিপল। তাহলে এই লাইনটা আরামসে মুখস্থ করতে পারবে, বুঝতেও কোনো অসুবিধা নেই। ওকে, এরপরের পয়েন্টটা কি আসছে, 2 নম্বর পয়েন্ট, দিস রোল বলতে কি, যেটা তোমার অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যেটা তোমার রোল হবে, যেটা কাজ হবে, দিস রোল অ্যালাউ মি, কি করবে, অ্যালাউ মি টু কম্বাইন মাই ইন্টারেস্ট ইন মেডিসিন উইথ মাই স্কিল ইন কমিউনিকেশন অ্যান্ড সেল। তাহলে এই যে কাজটা, যেটা আমার ইন্টারেস্ট আছে কোথায়, মেডিসিন সম্বন্ধে জানা এবং আমার কমিউনিকেশন এবং সেল সম্বন্ধে জানতে আমাকে হেল্প করো। সুন্দর জিনিস, তাহলে এই পয়েন্টটা আমরা বলতে পারি। এরপরে যে আমি লাইনটা লিখেছি, দেখো আই এম ভেরি এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড, কেন না, অ্যাবাউট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ হেলথ কেয়ার প্রফেশন, মানে হেলথ কেয়ার প্রফেশনের সাথে আমি কাজ করবো, এটাতে আমি খুব এক্সাইটেড ফিল করছি এবং অপরচুনিটি মনে করছি। ওকে,
অ্যান্ড প্রমোট প্রোডাক্ট দ্যাট ক্যান ইমপ্রুভ পেশেন্ট লাইফ। আমি প্রমোট করব কিছু প্রোডাক্টকে যেটা কি করবে না আলটিমেট পেশেন্টের লাইফকে হেল্প করবে, ইমপ্রুভ করবে। তাহলে এই তিনটে পয়েন্ট যদি আমরা বলে দিই যে কেন তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চাইছো, এই তিনটে পয়েন্টের মধ্যেই আশা করি একটা ভালো অ্যান্সার আমরা দিতে পারবো ইন্টারভিউ দেওয়ার সময়। ওকে, তাহলে এগুলো তোমরা চেষ্টা করবে বলার। এবার আসছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখে নি। সো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি অ্যান্ড আওয়ার প্রোডাক্ট? এই প্রশ্নটা কিন্তু করে। ধরো তুমি একটা কোম্পানিতে গেছো, এমনও অনেক সময় হয় একটা কোম্পানিতে গেছো, তুমি কোম্পানির সম্বন্ধে জানোই না, তাহলে কতটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে, তাই না? তাহলে যাতে এটা না ঘটে যে তুমি কোম্পানির সম্বন্ধে জেনে যাওয়ার প্রসিডিওর কি, যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ গুগলে গিয়ে ওই কোম্পানির সম্বন্ধে জেনে নেবে। কোম্পানি দেখবে অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউটে গিয়ে ক্লিক করবে। ওই কোম্পানি কবে তৈরি হয়েছিল, ফাউন্ডার কি আছে, কত বছর ধরে তারা বিজনেস করছে, তাদের লিডিং প্রোডাক্ট কি আছে, সব কিছু লেখা থাকে। এবং কোন কোন প্রোডাক্ট এখন আছে বর্তমানে, কোনটা সেল বেশি, বা গত ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টার্নওভার হয়েছে, সব কিছু কিন্তু ওয়েবসাইটে কোম্পানি দিয়ে রাখে। তাহলে আমার কাজ হবে এইগুলোকে আমরা ইন্টারভিউ দেওয়ার আগে বলার। তাহলে সেটাই আমরা কিভাবে বলবো দেখো। সো আই নো দ্যাট, আমি জানতে পেরেছি, তখনই তুমি বলতে পারবে যখন তুমি কোম্পানি সম্বন্ধে গুগল করে জেনে আসবে। সো আই নো দ্যাট দ্য কোম্পানির নামটা, যে কোম্পানিতে গেছো, আমি এক্স ফার্মা, জেড ফার্মা, যে কোম্পানি হোক না কেন, এই কোম্পানিটা ইজ আ লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটা হচ্ছে একজন অন্যতম লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্যাট হ্যাজ বিন, দ্যাট কি করছে না, দ্যাট হ্যাজ বিন ইন দ্য ইন্ডাস্ট্রি ফর, যেটা কিনা ইন্ডাস্ট্রিতে আছে 30 বছর ধরে আছে। কোনো কোম্পানি আছে ধরো 30 ইয়ার্স, কোনো কোম্পানি আছে 40 ইয়ার্স, কোনো কোম্পানি আছে 20 ইয়ার্স। তাহলে এই কথাটা দ্যাট হ্যাজ বিন ইন দ্য ইন্ডাস্ট্রি ফর 20 ইয়ার্স, যেটা তুমি গুগল করে জানতে পারবে কোম্পানির সম্বন্ধে, সেটা বলে দিলে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এরপরে আসে পরের পয়েন্টে। সো ইওর কোম্পানি ইজ এ নোন ফর দ্য ইনোভেশন প্রোডাক্ট। কোম্পানি কিছু ইউনিক প্রোডাক্ট থাকে যেগুলো খুব সেল হয়, যেগুলো একদম কোম্পানির বলতে পারো যে কোর প্রোডাক্ট। তাহলে কোর 3টে প্রোডাক্ট সম্বন্ধে জেনে নিও, প্রোডাক্ট 1, প্রোডাক্ট B2, প্রোডাক্ট 3। ওকে, তাহলে আমি জানতে পারলাম যে আপনাদের এই কোম্পানির বেস্ট ইনোভেশন প্রোডাক্ট হচ্ছে এই 3টে প্রোডাক্ট। আচ্ছা, তারপরে কি পয়েন্ট আছে না, আই অ্যাম particularly impressed with your commitment to research and development and your effort to provide high quality effective মেডিকেশন টু পেশেন্ট। আচ্ছা বেশ, এটা তোমার মনে হয় খুব বেশি বড় লাগছে এই লাইনটা, তো তুমি বলতে পারো যে আই এম পার্টিকুলারলি ইমপ্রেসড, এটা তুমি লিখে নাও যে আই এম পার্টিকুলারলি ইমপ্রেসড দ্যাট ইউর কোম্পানি প্রোভাইড হাই কোয়ালিটি মেডিসিন টু দ্য পেশেন্ট। এটা শুধু কথাটা তুমি বলতে পারো। এই 3টে পয়েন্ট তুমি কোম্পানির সম্বন্ধে যদি বলো, কোম্পানি জানবে যে ছেলেটা আমার কোম্পানির সম্বন্ধে জেনে এসেছে। ওকে, তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন জানতে পেরেছি। এবার আসি 4 নম্বর প্রশ্ন, কোনটা কি হয়। যেমন ফ্রেশার্স যখনই যাবে, এখন তো এই প্রশ্নটা কমন পাচ্ছে স্টুডেন্টরা, কি না, হাউ টু বিল্ড আ রিলেশনশিপ উইথ আ ডক্টর, অর বলতে পারে যে হাউ টু বিল্ড এ রিলেশনশিপ উইথ হেলথ কেয়ার প্রফেশনাল, ওই একই কথা। ওকে, তাহলে যখন এই প্রশ্নটা পাচ্ছ, এখানেও আমি দেখো 3টে পয়েন্টে লিখে দেখার চেষ্টা করছি, সহজ করে লেখার চেষ্টা করেছি। ফার্স্ট কাজ কি হবে, যে ফার্স্ট আই উইল প্রোভাইড, কি করবো না, ভ্যালুয়েবল অ্যান্ড অ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট মাই প্রোডাক্ট। ওকে, এটা আওয়ার প্রোডাক্ট না বলে এটা তুমি বলতে পারো মাই প্রোডাক্ট, আওয়ার প্রোডাক্টও বলতে পারো, টু দ্য ডক্টর। তাহলে কাজ কি হবে, যখন আমি ডক্টরের সাথে ভালো রিলেশনশিপ বিল্ড করতে চাইছি, সেই ক্ষেত্রে আমার প্রথম কাজ কি হবে, যে ডক্টরবাবুকে অ্যাকুরেট এবং ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়া, তাই না, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি হবে, দেন I will visit consistently and listen to their needs and concern. ওকে, দেখ কত সুন্দর কথা। তারপরে কি করব, যে আমি ডক্টরের সাথে কনসিস্টেন্ট, মানে উইকলি যেটা ভিজিট হয়, মান্থলি যেটা ভিজিট হয়, সেটা আমি কন্টিনিউ করতে থাকবো। কনসিস্টেন্ট মানে কথাটা মানে দাঁড়াচ্ছে যে মানে এই মাসে 2টো ভিজিট আছে, তো এই মাসে 2টো ভিজিট, পরের মাসে 2টো ভিজিট, তারপরের মাসে 2টো ভিজিট, এটাকে বলে কনসিস্টেন্ট ব্যাপারটা। ওকে, তো কনসিস্টেন্টলি ভাবে আমরা কি করব, যে ডক্টরকে ভিজিট করব এবং তার সাথে জানবো, লিসেন করবো। ডাক্তারবাবুর কিছু নিডস থাকতে পারে, কনসার্ন থাকতে পারে, কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে উনি কনসার্ন আছে, জানতে চাইছেন, বুঝতে চাইছেন, সেগুলো কিন্তু আমি সলভ করার চেষ্টা করবো অ্যান্ড প্রোভাইড করার চেষ্টা করবো। আর কি করবো, সলভ দ্যাট অ্যালাইন উইথ দ্য প্র্যাকটিস অ্যান্ড পেশেন্ট কেয়ার। তাহলে ওনার যে প্র্যাকটিস অ্যান্ড পেশেন্ট কেয়ারের ক্ষেত্রে আমি যাতে ওনার নিড এবং প্রবলেমগুলো সলভ করতে পারি এবং কনসিস্টেন্টলি ভিজিট করতে পারি, এটা আমার নেক্সট কাজ। কত সুন্দর কথা। তারপরে যেটা বলবে, যে আই বিলিভ ইন লং টার্ম রিলেশনশিপ বেসড অন ট্রাস্ট অ্যান্ড কোর ফলো আপ। তাহলে আমি বিশ্বাস করি কি, যে কোনো ডক্টরের সাথে বেস্ট রিলেশনশিপ বিল্ড হয় ট্রাস্টের মাধ্যমে এবং কোর ফলো আপের মাধ্যমে। মানে একটা ডক্টরকে যখন আমি কোর ফলো আপ করবো, তখনই ডক্টরের সাথে আমার রিলেশনশিপ বিল্ড। সো দিস আর দ্য, বলতে পারো লাস্ট পয়েন্টে বলতে পারো, দিস আর দ্য পয়েন্ট দ্যাট আই উইল ডু টু বিল্ড আ গুড রিলেশনশিপ। বাস, সিম্পল অ্যান্সার হয়ে গেল।
ওকে, এবার আসছি 5 নম্বর অ্যান্সার। কি ভালো লাগছে না মনে হচ্ছে বিরক্ত লাগছে? দেখো এগুলো তোমাকে কিন্তু জানতে হবে ভাই। যদি তুমি জানতে না পারো না, ইন্টারভিউ দেওয়ার সময় তুমি বলতে না পারলে কখনোই তুমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না। চলো এবার আসছি 5 নম্বর প্রশ্নতে। সো হাউ উড ইউ হ্যান্ডেল রিজেকশন অর নেগেটিভ রেসপন্স ফ্রম ডক্টর? হ্যাঁ, ডক্টর তোমাকে রিজেকশন করছে বা কোনো একটা প্রবলেম বলছে যে আমার চেম্বারে ভিজিট করতে এসো না ভাই, বা কোনো একটা কথা বলে যে তোমার প্রোডাক্টে কাজ হয় না, বা কিছু একটা রিজেকশন ডক্টরবাবু দিল, নেগেটিভ অ্যাপ্রোচ করলো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল? এটা তো ঘটতেই পারে। এটাই করার জন্য অ্যান্সার কি হবে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট রিজেকশন ইজ এ পার্ট অফ দ্য জব। কত সুন্দর কথা, আমি আন্ডারস্ট্যান্ড করছি, আমি জানি যে রিজেকশন হচ্ছে এই প্রফেশনে একটা এটা জবের মধ্যেই পড়ে। ইটস ইম্পর্টেন্ট নট টু টেক ইটস পার্সোনালি। ওকে, তাহলে এটা ইম্পর্টেন্ট যে এটা কখনো আমি পার্সোনালিভাবে নেব না। কোনো একটা ডক্টর আমার প্রোডাক্ট না লিখতেই পারে, আমাকে বলতেই পারে যে আমার চেম্বারে ভিজিট করতে আসবেন না, বা কোনো কিছু জিনিস রিজেকশন করতেই পারে। সো আই উড কি করবো, আমার একদম যেটা আমার কাজ হবে, আই উড রিমেন প্রফেশনাল অ্যান্ড পোলাইট। ওকে স্যার, থ্যাংক ইউ। তো এরপরে কি বলবো, ডক্টরবাবুকে বলবো থ্যাংক দ্য ডক্টর ফর দেয়ার টাইম। ডক্টরকে থ্যাংক ইউ জানাবো যে উনি আমাকে সময় দিয়েছেন, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কনসার্ন। ওনার কোনো যে প্রবলেমটা বা কনসার্নটা আছে সেটা বোঝার চেষ্টা করবো। এটা কি করবে, দিস ফিডব্যাক উড হেল্প মি ইমপ্রুভ মাই অ্যাপ্রোচ ইন ফিউচার ইন্টারাকশন। ফিউচারে যাতে ইন্টারাকশন করার সময় যাতে আমরা বেটার ওয়েতে জিনিসটা করতে পারি, সেটা আমরা করতে পারবো। এছাড়া কি করবো, আই উড অলসো লুক ফর দ্য অপরচুনিটি টু রি এঙ্গেজ উইথ দ্য ডক্টর অ্যাট দ্য লেটার টাইম। পরবর্তীকালে যাতে ডক্টরের সাথে আমি বিজনেস জেনারেট করতে পারি বা আবার পুনরায় রি এঙ্গেজ করতে পারি, সেটা করার চেষ্টা করবো। ওকে, তাহলে এটা একটা অ্যান্সার হতে পারে যখন এই ধরনের প্রশ্ন করবে ইন্টারভিউ যখন নিচ্ছেন আমাদের এএসএম, জেডএসএম কিংবা আরএসএম স্যার। ওকে, তাহলে এটা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। চলো এবার আসছি 6 নম্বর প্রশ্ন। হোয়াট আর ইউর স্ট্রেংথ, বা বলতে পারে যে তোমার হোয়াট ইজ ইউর স্ট্রেংথ পয়েন্ট, এটা বলতে পারে। হোয়ার আর ইউ গুড অ্যাট, এটাও বলতে পারে। বিভিন্ন রকমভাবে তোমাকে বলতে পারে। এই প্রশ্নটা কি বলছি না, হোয়াট আর ইউর স্ট্রেংথ দ্যাটস মেক ইউ সুইটেবল ফর দ্য দিস রোল। তাহলে এই যে কাজটা, রোল বলতে কি, এমআর যে জবের জন্য যে রোলটা তুমি করবে তার জন্য যে তোমার স্ট্রেংথ পয়েন্ট কি মনে হচ্ছে, দুটো পয়েন্টে খুব সুন্দরভাবে আমরা এখানে বলার চেষ্টা করবো। নাকি আই এম এক্সেলেন্ট কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল পার্সন। ওকে, তাহলে আমি একজন খুব এক্সেলেন্ট কমিউনিকেশন করতে এবং ইন্টারপার্সোনাল পার্সন। আই হ্যাভ এ স্ট্রং অর্গানাইজেশনাল অ্যাবিলিটি। স্ট্রং অর্গানাইজেশনাল অ্যাবিলিটি বলতে যা কিছু আমি করি আমি আগে থেকে প্রি প্ল্যান করি, সেটাকে এক্সিকিউট করার জন্য আমি প্ল্যান করি, দিয়ে সেটাকে এক্সিকিউট করি। ওকে, তাহলে এরকমভাবে হলো। তারপরে যেটা তুমি বলার চেষ্টা করবে, অ্যান্ড ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। তাহলে আমার যেটা সবসময় কনসার্ন থাকে যে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে ভালোভাবে জানা। তাহলে এই জিনিসগুলো আমার মধ্যে আছে, এটাকে আমার মনে হয় যে এটা আমার স্ট্রং পয়েন্ট। নাম্বার 2 কি না, আই এম অলসো কুইক লার্নার। খুব তাড়াতাড়ি জিনিস শিখতে পছন্দ করি। হাইলি মোটিভেটেড পার্সন, আমি সবসময় মোটিভেট থাকার চেষ্টা করি। অ্যান্ড হ্যাভ এ স্ট্রং ড্রাইভ টু অ্যাচিভ টার্গেট অ্যান্ড সাকসেস ইন সেল এনভায়রনমেন্ট। তাহলে আমার এটা একটা স্ট্রং ড্রাইভ আছে, খুব ইচ্ছা আছে যে অ্যাচিভ করা, টার্গেট অ্যাচিভ করা এবং এই সেলস এনভায়রনমেন্টে নিজেকে সাকসেস করা, এটা আমার স্ট্রং ডিজায়ার আছে। তাহলে এই কথাটা যদি তোমরা বলতে পারো, অ্যাটলিস্ট যদি 2-3টে পয়েন্টও বলতে পারো যে আই এম এক্সেলেন্ট ইন কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল পার্সন, I am a strong organizational ability, I have the strong organizational ability। এবার এই যখন কথাগুলো বলবে, মেবি উনি ক্রস কোশ্চেন করতে পারে, যে বলতে পারে যে তুমি যে অর্গানাইজেশনাল অ্যাবিলিটি বলছো তোমার স্ট্রং আছে, তার একটি স্টোরি বলো, তার একটি তুমি আমাকে বোঝাও যে কীভাবে তুমি করেছো, তুমি আজ পর্যন্ত কী করেছো যে তুমি এটা তুমি করেছো। এটা তোমাকে কিন্তু আগে থেকে তৈরি হতে হবে। এবার তুমি যদি বলো যে এটা আমি কীভাবে করবো, নো প্রবলেম, তার জন্য তুমি আমার ডেসক্রিপশনে কোর্স আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোর্সে জয়েন করো, সেখানে আমরা ডিসকাশন করতে পারবো কীভাবে এটার অ্যান্সার দেওয়া যায়। ওকে, চলো তাহলে এখন অবধি আমরা এটা জানতে পারলাম। নেক্সট প্রশ্ন আসছে যে 7 নম্বর প্রশ্ন। সো হাউ ডু ইউ হ্যান্ডেল স্ট্রেস অ্যান্ড প্রেসার ইন দ্য সেলস এনভায়রনমেন্ট? তোমাকে বলতে পারে দেখো ভাই এটা তো স্ট্রেস এবং প্রেসারের জব, প্রতিদিন তোমাকে নানা রকম প্রেসার নিতে হবে, সেখানে তুমি কীভাবে নিজেকে ঠিক রাখবে প্রশ্ন করতেই পারো। সেক্ষেত্রে তুমি বলবে যে সো আই হ্যান্ডেল কি করবে না স্ট্রেস অ্যান্ড প্রেসার বাই স্টেইং অর্গানাইজড অ্যান্ড ফোকাসড অন মাই গোল। এই কথাটা তো বলার চেষ্টা করো, একদম হুবহু এটাই বলার চেষ্টা করো। ওকে, খুব সুন্দর এটা লাইন লিখে নিও। ওকে, অলসো কি করবে না আই প্রায়োরিটাইজ মাই টাস্ক অ্যান্ড ব্রেক দেম ডাউন ইনটু ম্যানেজেবল স্টেপ। তাহলে আমি আমার যে মেন কাজ আছে
কোম্পানির যে একটা টার্গেট দিয়েছে, কোম্পানির যে একটা শিডিউল থাকে, সেই কাজটাকে আমরা প্রায়োরিটাইজ রাখলাম প্রথমে, এবং তারপরে আমি কাজটাকে আস্তে আস্তে ব্রেকডাউন করার চেষ্টা করব, যাতে আমার স্ট্রেস না লাগে, যাতে আমার প্রেসার না লাগে। বুঝতে পারছো কত সুন্দর অ্যান্সার হবে? তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আই উইল টেক সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ফ্রম ইউ। যখনই আমার মনে হচ্ছে কোথাও প্রেসার লাগছে, স্ট্রেস লাগছে, সেই ক্ষেত্রে আপনার সাপোর্ট নেব, আপনার অ্যাডভাইস নেব, অ্যান্ড আদার কলিগ ফর ইমপ্রুভ মাই পারফরমেন্স। আমার পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য অন্য কলিগের কাছ থেকে, আপনার কাছ থেকে সাপোর্ট এবং অ্যাডভাইস নেব। দ্যাটস অল। এটাই প্রসেস যে আমার স্ট্রেস এবং প্রেসারকে ডিক্রিজ করবে, ওকে, কমিয়ে দিতে পারবে এই প্রফেশনের জন্য। আচ্ছা, নেক্সট প্রশ্ন আসছে যে হোয়াট স্ট্র্যাটেজি উড ইউ ইউজ টু ইনক্রিজ সেল ইন ইউর টেরিটরি। তাহলে এটা বলতে পারে যে হাউ টু ইমপ্রুভ সেল ইন ইউর টেরিটরি, এরকমভাবেও বলতে পারে প্রশ্নটা। প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, ঘুরি ফিরিয়ে প্রশ্ন করতে পারে। এটাই যে প্রশ্ন করবে তা নয়, একটু ভালোভাবে শুনবে প্রশ্নটা, ওকে। তাহলে এর অ্যান্সার কী হবে? টু ইনক্রিজ ইন মাই টেরিটরি আই উড স্টার্ট বাই থরলি আন্ডারস্ট্যান্ড মাই কাস্টমার নিড অ্যান্ড চ্যালেঞ্জেস। তাহলে আমার টেরিটরিকে ইমপ্রুভ করার জন্য আমার প্রথম কাজ হবে যে আমার কাস্টমারের নিড অ্যান্ড চ্যালেঞ্জেসটাকে দেখ, ওকে। I would focus on build strong relation with the doctor and provide them the valuable information and কি করবো, and support and also regular follow-ups increase my self। তাহলে সুন্দর কথা যে আমি ডক্টরের সাথে ভালোভাবে রিলেশন বিল্ড করার চেষ্টা করব, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, এবং রেগুলার ফলো আপ রাখবো আমার সেলকে ইনক্রিজ করার জন্য, ওকে। 3 নম্বর পয়েন্ট বলতে পারো যে আই উড অ্যানালাইজ মাই সেল ডেটা। তাহলে আমি আমার সেল ডেটাটাকে অ্যানালাইজ করার চেষ্টা করবো এবং দেখবো যে কোথায় আইডেন্টিফাইড মাই ট্রেন্ডস অ্যান্ড অপরচুনিটি, ওকে। দেখবো যে কোথায় এই টেরিটরিতে কোথায় বেশি, কোন প্রোডাক্টটা বেশি সেল করতে পারি, কোনটা ট্রেন্ডিং প্রোডাক্ট মনে হচ্ছে আমার জন্য, তাহলে সেটাকে আমি দেখার চেষ্টা করবো, অ্যানালাইজ করার চেষ্টা করবো, অ্যান্ড অ্যাডাপ্ট মাই অ্যাপ্রোচ অ্যাকর্ডিং টু মাই ম্যাক্সিমাইজ রেজাল্ট। তাহলে আমি চেষ্টা করবো যে আমার ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়ার জন্য এই ধরনের কাজগুলোকে করার চেষ্টা করবো। তাহলে এই 3টে পয়েন্টের মাধ্যমে তুমি বোঝাতে পারবে যে আমি আমার সেলকে ইনক্রিজ করার জন্য এই প্রসেসগুলো আমি নিয়ে নেব, ওকে। অনেকের হয়তো বলতে পারো যে আমার কাছে অনেকটা ক্লিয়ার হলো, অনেকে বলতে পারো স্যার এখনো ক্লিয়ার নয়। দেখো, ইউটিউব ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো অলরেডি ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে, সো আমি জাস্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি ডিপ জানার জন্য। এটা তোমাকে বলতে পারো যে একটু ট্রেনিংয়ের প্রয়োজন আছে, ডিপ বোঝার জন্য একটু ট্রেনিংয়ে যদি ফরম্যাটে আসতে পারো, সেই ক্ষেত্রে আরও ভালোভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারো। 1-to-1 কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু আমরা শর্ট আউট করার চেষ্টা করতে পারবো, ওকে। তো যাই হোক, আমরা আসছি 9 নম্বর প্রশ্নতে। 9 নম্বর প্রশ্ন কি বলছে, হাউ উড ইউ হ্যান্ডেল আ সিচুয়েশন হোয়ার হেলথ কেয়ার প্রফেশন আস্কড এ কোশ্চেন অ্যান্ড ইউ ডোন্ট নো। হতে পারে যে একটা প্রশ্ন তোমাকে একজন ডাক্তারবাবু করেছে আর তোমার কাছে অ্যান্সার জানা নেই। স্বাভাবিক, এটা আমার সঙ্গে ঘটেছে। ইভেন যে কোনো এমআর যারা নতুন নতুন প্রফেশনে জয়েন করে, কিছু প্রশ্ন ডাক্তারবাবুরা করে, হয়তো তার কাছে অ্যান্সার জানা নেই। সেই ক্ষেত্রে তুমি কি করবে? এরকমভাবে তোমার সাইকোলজিটা ওরিয়েন্টেড প্রশ্ন করতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? ফার্স্ট কি করবে? আই উড অ্যাসিওর টু দ্য ডক্টরকে আমি অ্যাসিওর করবো দ্যাট দ্য নেক্সট ভিজিট আই উইল গিভ দ্য রাইট অ্যান্সার। প্রথমে আমি ডাক্তারবাবুকে অ্যাসিওর করবো যে পরে যখন আমি ভিজিট করবো সঠিক অ্যান্সার আপনি দেবো। দেন আই উইল কালেক্ট ইনফরমেশন ফ্রম মাই সিনিয়র ম্যানেজার, অ্যান্ড আমি যে ইনফরমেশনটা আমার জানা নেই আমি আমার সিনিয়র ম্যানেজারকে বলবো, এসএমকে প্রশ্ন করবো, আরএসএমকে করবো, জেডএসএমকে করবো। যদি অ্যান্সার পেয়ে গেলাম তো ভালো, যদি না পাই আমি প্রয়োজন হলে আরও আরএসএমের উপর, জেডএসএমের উপর যদি মনে হয় যে আমার পিএমটিকে প্রশ্ন করতে হবে, পিএমটিকে প্রশ্ন করে জানবো, চেষ্টা করবো, ওকে। তাহলে ওয়ান্স আই হ্যাভ অ্যান্সার, যখন আমার কাছে অ্যান্সার হয়ে যাবে, আই উড ফলো আপ উইথ দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে যখন আমার কাছে অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে যে আচ্ছা এইটা প্রশ্ন করেছেন, সেটা নেক্সট ভিজিটে খুব তাড়াতাড়ি ডক্টর ভিজিট করবো এবং প্রোভাইড দেম উইথ দ্য কারেক্ট ডিটেল। যে প্রশ্নটা উনি করেছিলেন তাকে আমি প্রপার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার কাজ, ওকে। দিস অ্যাপ্রোচ এনশিওর দ্যাট আই মেনটেন ক্রেডিবিলিটি অ্যান্ড বিল্ড ট্রাস্ট উইথ দ্য ডক্টর। এই যখন কাজটা করবো, ডাক্তার বলে ওকে আমি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের সঠিক উত্তর আমি পেলাম এই ছেলেটার কাছ থেকে, এবং তাতে আমার সাথে ডক্টরের রিলেশনশিপ ভালো হবে, ওকে। এবার আসছি 10 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ এক্সপেক্ট টু অ্যাচিভ ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যাজ এ মেডিকেল। তাহলে তোমার কি এক্সপেক্ট কি আছে যে তুমি অ্যাচিভ করতে চাইছো প্রথম 1 বছরে অ্যাজ এ মেডিকেল। এটা প্রশ্ন করতে পারে যে নেক্সট 5 ইয়ার গোল কি আছে, হোয়াট ইজ ইউর নেক্সট 5 ইয়ার গোল অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এটা প্রশ্ন করতে পারে। এটা প্রশ্ন করতে পারে হোয়াট ইজ ইউর নেক্সট 3 ইয়ার গোল। আলটিমেট যখনই প্রশ্নটা এই ধরনের হচ্ছে, উত্তরটা দেওয়ার এরকমভাবে চেষ্টা করব। সো যেহেতু আমি ফার্স্ট ইয়ার বলেছি, তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যেহেতু এই যে ফার্স্ট ইয়ারের প্রশ্নটা বলেছে, তো
অ্যান্সারটা প্রথমে হবে ইন মাই ফার্স্ট ইয়ার, বা যদি তোমাকে বলে যে ফার্স্ট 5 ইয়ারের গোল কী আছে, তখন বলে ইন মাই ফার্স্ট 5 ইয়ার্স। বুঝে গেল? এরকমভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। মাই এম ইজ টু লার্ন অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাবাউট দ্য কোম্পানি প্রোডাক্ট। প্রথম কাজ কী হবে? কোম্পানি প্রোডাক্ট সম্বন্ধে জানা, দ্য মার্কেট অ্যান্ড দ্য নিড অফ দ্য হেলথ কেয়ার প্রফেশন। তাহলে মার্কেট সম্বন্ধে জানা, কোম্পানি প্রোডাক্ট সম্বন্ধে জানা এবং ডক্টর বাবু সম্বন্ধে জানা, ভালোভাবে ডক্টর সম্বন্ধে জানা। ওকে, তাহলে এটা আমার প্রথম। নেক্সট কী হবে না, আই ওয়ান্ট টু বিল্ড স্ট্রং রিলেশন উইথ কি কাস্টমার। আমার যে ডক্টর বাবু কি কোর ডাক্তার হয়, সে ডক্টরের সাথে আমার স্ট্রং রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করবো, অ্যান্ড কনসিস্টেন্টলি মিট অ্যান্ড এক্সিড মাই সেল টার্গেট। তাহলে আমার টার্গেট যেটা আছে সেটা আমি বাড়ানোর চেষ্টা করবো। ওকে, এক্সিড মাই সেল টার্গেট, সেটা বাড়ানোর চেষ্টা করবো। আমার যে কোর ডক্টর আছে তার সঙ্গে ভালোভাবে রিলেশনশিপ বিল্ড করবো এবং আমার সেলকে বাড়ানোর চেষ্টা করবো। এটা আমার প্রথম 1 বছরের টাস্ক। আর এটা কি হচ্ছে না, আই অলসো ইমপ্রুভ মাই সেল স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্ট অফারিং। তাহলে এই 1 বছরে সেল করার স্ট্র্যাটেজিটাও আমি ইমপ্রুভ করার চেষ্টা করবো এবং প্রোডাক্টের যে অফারিং, মানে কীভাবে যে প্রোডাক্ট ডিটেলিং করতে হয়, কীভাবে প্রেজেন্টেশন করতে হয়, ইনক্লিনিক অ্যাক্টিভিটি করতে হয়, সেটাকেও আমি ইমপ্রুভ করার চেষ্টা করবো ফার্স্ট ইয়ার, প্রথম বছরে। এটা যদি তোমরা অ্যান্সার দিতে পারো, আই থিঙ্ক যে ইন্টারভিউ নিচ্ছেন হি উইল বি কোয়াইট ইমপ্রেসড। আমি বলবো না যে 100% ইমপ্রেস না হতেই পারে, উনি বলতেই পারে যে আরও কিছু পয়েন্ট হতে পারে। তো তোমাদেরকে 1 সেকেন্ড বলছি যে এটাই যে অ্যান্সার হবে তা নয়, আমি তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। ডেফিনেটলি তোমরা যদি এটাই বলার চেষ্টা করো তাহলে তোমরা রেজাল্ট পাবে। এবার এখন প্রশ্ন হচ্ছে, যদি বলো যে স্যার আমরা এই পিডিএফটা পেতে চাইছি, এছাড়াও আমার কাছে অলরেডি আরও 10টা প্রশ্নের কমন উত্তর আমার কাছে আছে, এই যে দুটো টোটাল যে 20 কোশ্চেনের অ্যান্সার আমি তৈরি করেছি তার পিডিএফ যদি তোমরা পেতে চাও, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দেবো। ওকে, তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই পিডিএফ তোমরা পেয়ে যাও। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এমআর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।